জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলেছেন বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। কিসের ইঙ্গিত দিলেন তিনি? এদিকে দ্য প্রিন্টের অনুসন্ধান, ভারতে যেভাবে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের। জানিয়ে দেব সেনাবাহিনী নিয়ে কটূক্তি প্রসঙ্গে যে উত্তর দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপরেই জানাবো ডাকসুতে ছাত্র দলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল, জিএস হামিম ও এজিএস মায়েদ। এরপরেই থাকবে নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী বলেছেন আব্দুল হালিম। এবং সর্বশেষ জানাবো ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে, কিসের দিকে ইঙ্গিত করলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ? অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেজর হাফিজ বলেন, সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে তা করছে একদল অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে এসেছে, যাদের গত ১৭ বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই, জুলাই অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই। তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। তিনি বলেন, ৭১-এর রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা মেজর জিয়াউর রহমান। রাজনৈতিক দলগুলো যখন পৃষ্ঠ প্রদর্শন করছে জনগণকে আশার বাণী শোনানোর জন্য, কাউকে যখন খুঁজে পাওয়া যায়নি, সেই মাহেন্দ্রক্ষণে জনতার কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তারুণ্য শক্তি প্রসঙ্গে তিনি আরো বলেন, বিশ্ববাসী মাথাপিছু আয় দেখিয়ে আমাদের দরিদ্র দেশের কাতারে ফেলতে চায়, কিন্তু ইউরোপ আমেরিকার বহু পরাশক্তি, যাদের রিজার্ভে বহু ডলার থাকে, বাংলাদেশ তাদের চেয়ে অনেক ধনী, কারণ বাংলাদেশে আবু সাইদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। বিএনপির এই নেতা বলেন, নিরস্ত্র হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুলেটের সামনে বুক পেতে দিতে পারে এরকম উদাহরণ পৃথিবীর ইতিহাসে খুব বেশি নেই। বিশেষত এসব পরাশক্তি যারা বহু গর্বে গর্বিত, তাদের মধ্যে তো মোটেই নেই। সুতরাং আমাদেরও গর্ব করার মতো অনেক কিছুই আছে। দ্য প্রিন্টের অনুসন্ধান, ভারতে যেভাবে সময় কাটছে পলাতক আওয়ামী নেতাদের। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা টাক মাথায় চুল লাগানো, জিমে ব্যায়াম করা সহ বিভিন্নভাবে সময় পার করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ওইসব নেতাদের অনেকেই এখন কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থান করছেন। সেখানে তারা বাসা ভাড়া করে বসবাস করছেন, কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। প্রতিবেদন অনুযায়ী পলাতক নেতারা সাধারণ মানুষের চোখে না পড়ার চেষ্টা করছেন, খুব একটা বাইরে বের হন না। বাসা থেকেই তারা দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন, কেউ কেউ সময় দিচ্ছেন শরীর চর্চা, আবার কেউ স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত। রান্নার কাজটিও মাঝে মাঝে নিজেদেরই করতে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে অনেকেই তাদের অবস্থান গোপন রাখছেন, তবে বেশিরভাগই থাকছেন পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায়। এলাকাটি বেছে নেওয়ার পেছনে আছে আরেকটি কারণ, প্রশস্ত রাস্তাঘাট, তুলনামূলক সাশ্রয়ী বাসা ভাড়া, আধুনিক ফিটনেস সেন্টার, ভালো সুবিধা, ভালো চিকিৎসা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান। দ্য প্রিন্ট দাবি করেছে, তারা শেখ হাসিনা সরকারের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মোহাম্মদ এ আরাফাত দ্য প্রিন্টকে বলেছেন, এখন তার জীবনে কোনো নির্দিষ্ট ঘুম বা বিশ্রামের সময় নেই, প্রতিটি দিন শুধু কাজেই কেটে যাচ্ছে। তার ভাষায়, মাঝে মাঝে সূর্যোদয় আর সূর্যাস্তের পার্থক্য বুঝে উঠতে পারি না। ২০২৪ সালের অক্টোবর মাসে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। সে সময় কলকাতার নিক্কো পার্কে তাকে দেখা গেলে মুহূর্তেই খবরটি ভাইরাল হয়। সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়ে, কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন অথচ কেউ জানল না।
এ নিয়ে দেশীয় প্রশাসন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম জানান, ইমিগ্রেশন রেকর্ডে কামালের বিদেশ যাত্রার কোনো প্রমাণ নেই। নিউ টাউনে অবস্থানরত আওয়ামী লীগের এক সাবেক এমপি দ্য প্রিন্টকে জানান, কামাল এখন সেখানকার একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকছেন। তার দলীয় সহকর্মীরা নিয়মিত তার সঙ্গে দেখা করেন। তিনি দিল্লিতেও যান বৈঠকে অংশ নিতে এবং ভারতের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে। কামালের ছেলে সাফি মোদাসির খান জ্যোতি 2024 সালের সেপ্টেম্বরে ঢাকায় গ্রেপ্তার হন। ওই সাবেক এমপি আরো বলেন, কামাল এখন দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার দায়িত্বে আছেন। নেতাদের বারবার বলছেন তারা এখানে বিশ্রাম নিতে আসেননি, এসেছেন টিকে থাকতে ও ভবিষ্যতে রাজনীতির জন্য প্রস্তুত হতে। সেনাবাহিনী নিয়ে কটূক্তি প্রসঙ্গে যা বলেছেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটূক্তি প্রসঙ্গে বলেছেন, এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছুই নেই। যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী। ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং তখন লজ্জিতও হবে। দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনীও নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করছে উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনে সেই পেশাদারত্ব দেখাতে হবে। প্রতিশোধমূলক কাজে নিজেদের জড়ানো যাবে না। একজন সেনা প্রধানের বা সেনা সদস্যর বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি। সেনাপ্রধান বলেন, সেই অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তাধীন জানিয়ে সেনাপ্রধান বলেন, এই অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তবে সেটা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রায়ালের মাধ্যমে নয়। একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয় উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, কেউ যাতে অপরাধে জড়াতে না পারেন সেদিকে আগেভাগেই খেয়াল রাখতে হবে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটা রাষ্ট্রের অর্থ ব্যয় ছাড়া আর কিছুই হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ছড়ানো এসব বার্তা দেখে বিভ্রান্ত হবেন না। সবসময় সতর্ক থাকবেন যাতে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে। সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, দেশের মানুষ যখন তাদের দিকে তাকিয়ে আছে তারাই দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল জিএস হামিম এজিএস মায়েদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের 27 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভিপি বা সহ সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসিমউদ্দিন হল, ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের শেখ তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে। এছাড়া জিএস পদে বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েদকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অপরাজয় বাংলা রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও 13টি সদস্য পদে রয়েছেন ছাত্রদলের প্রার্থী। তারা হলেন জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনঈম হাসান অরূপ, রঞ্জন রায়, সোহাইব ইসলাম ওমি, মেহেরুন নেসা কিয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল। তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী 9 সেপ্টেম্বর। নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী বলেছেন আব্দুল হালিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, তবে 14, 18 ও 2024 সালের মতো নির্বাচন চায় না জামায়াত। নির্বাচনের জন্য প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে ভুল তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, এই সরকার সকলের সাথে কথা বলেই সকল সিদ্ধান্ত নিতেন, কিন্তু তিনি একটা দলের সাথে কথা বলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।
আমরা বলেছি এটা কোনোভাবেই ঠিক হয়নি। এরপরেও জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত আছে। তবে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হলে জামায়াত ডিসেম্বরে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছে। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে অনেক ভুল ব্যাখ্যা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রথম পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে, কিন্তু একটি পক্ষ মানুষের মাঝে একটা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা বলছেন এটা নাকি একটা ষড়যন্ত্র। এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল ভোটার মূল্যায়িত হবে। পিআর পদ্ধতিতে ভোট হলে আর কখনো বাংলাদেশে হাসিনার মতো কেউ ক্ষমতা ধরে থাকার কথা ভাবতেও পারবে না। ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত বলেছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত বলে অভিযোগ করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এটার ইফেক্ট কিন্তু সমাজে আরো কিছুদিন পরে গিয়ে পড়বে। এই সমাজ আস্তে আস্তে কুলসিত হয়ে যাচ্ছে। ছাত্র প্রতিনিধি সেজে অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন। তিনি বলেন, অনেকের পিএসদের কারো 150 কারো 250 কোটি টাকার দুর্নীতির প্রমাণ দেশবাসী দেখেছে। এভাবে যদি রাষ্ট্র ব্যবস্থাকে প্রথম পর্যায়ে ভেঙে দেওয়া হয় তাহলে রাষ্ট্রের অবস্থা ভবিষ্যতেও ভালো হবে না। কাজেই যে বয়সে কাজ সেই বয়সেই করা উচিত।